আচ্ছা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ফিজিকো কেমিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য ডাইং প্রসেস। আমরা আগের দুইটা ক্লাসে এই ডাইং কাইনেটিক ডাইং মেকানিজম নিয়ে লাস্ট দুইটা ক্লাসে পড়েছিলাম। প্রথম 2-3টা ক্লাসে আমরা পড়েছিলাম ইন্ট্রোডাকশন অফ ডাইং মেকানিজম। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ফিজিকো কেমিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য ডাইং প্রসেস। আসলে ডাইং করতে হলে যদি আমরা নর্মাল সেন্সে একটু চিন্তা করে থাকি, কি দেখি যে আমরা একটা পাত্রের মধ্যে ডাইস অথবা রং পানিতে মিশাচ্ছি, দ্রবীভূত করতেছি, তারপরে সেখানে টেক্সটাইল ম্যাটেরিয়াল, ফাইবার বলো, ইয়ার্ন বলো, ফ্যাব্রিক বলো, অথবা গার্মেন্টস ফর্মে বলো, আমরা সেখানে ইমার্স অথবা ডুবিয়ে তাপমাত্রা দিয়ে, প্রেশার দিয়ে বিভিন্ন ইউটিলিটির মাধ্যমে রং করতেছি। এখন সেই রংটা টেক্সটাইল ম্যাটেরিয়ালের সাথে কিভাবে বন্ড ক্রিয়েশন করতেছে, কিভাবে ডাই সলিউশন থেকে টেক্সটাইল ম্যাটেরিয়ালের মধ্যে ট্রান্সফার হচ্ছে, এই বিষয়গুলো আমাদের এখন জানতে হবে। যে এই চ্যাপ্টারের মধ্যে আমরা জানতে পারবো ফিজিকো কেমিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য ডাইং প্রসেস। আসলে ডাইস মলিকুলগুলো কিভাবে ডাই বাথ থেকে অথবা ডাই সলিউশন থেকে ট্রান্সফার হয়ে টেক্সটাইল ম্যাটেরিয়ালের মধ্যে প্রবেশ করে এবং সেখানে এক ধরনের বন্ড ক্রিয়েশন করে। সেটা সল্ট লিঙ্কেজের মাধ্যমেও সেটা ফিক্সড আপ হতে পারে, অথবা আয়নিক বন্ড কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে হতে পারে, কোঅর্ডিনেশন লিঙ্কেজের মাধ্যমে হতে পারে। স্যার ক্লাসে আছে স্যার, ক্লাস। আচ্ছা, তাহলে আমরা দেখি, প্রথম থেকে আসি। আমাদের ইন্ট্রোডাকশনটা হচ্ছে physicochemical aspect of the dyeing is the one kind of system or way which show how to dye penetrate or enter into the textile fiber. It also describe how many process and time a dye molecule follow to enter completely onto the fiber. আমাদের আসলে ডাইংয়ের উদ্দেশ্য হচ্ছে ডাইস মলিকুল, ডাই অথবা পিগমেন্ট যে রংটা সেটাকে টেক্সটাইল ম্যাটেরিয়ালের মধ্যে প্রবেশ করা, সেখানে একটা বন্ড ক্রিয়েশন করা অথবা ফিক্স আপ করা, এবং ফাইনালি ডাইড অথবা কালার্ড টেক্সটাইল ম্যাটেরিয়াল পাওয়া। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতেছি যে ডাইং ইজ এ ওয়ান কাইন্ড অফ ডিস্ট্রিবিউশন প্রসেস by which textile material can absorb the dyes molecule from the solution অথবা ডাই বাথ। এখন দেখো সাকসেসিভ স্টেজেস ইন দ্য ডাইং। একটা ডাইং প্রসেসে কী স্টেজ ফলো করে ডাই মলিকুলগুলো টেক্সটাইল ম্যাটেরিয়ালের মধ্যে প্রবেশ করে, সেইগুলো হচ্ছে ধারাবাহিকভাবে এখানে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে তোমার ডাই ডিসপার্স ইন দ্য ডাই বাথ। এটা একটা ভেসেল অথবা যেটাকে আমরা বলতেছি ডাই বাথ, ভেসেল অথবা ডাই বাথ। এর ভিতরে আমাদের ডাইং করতে হলে, রং করতে হলে অবশ্যই সেখানে সলভেন্ট নিতে হবে। সলভেন্ট হিসেবে আমরা কি নিয়ে থাকি? পানি নিয়ে থাকি। আচ্ছা, এখন যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে রং করা, তাহলে সেখানে আমাদের কি করতে হবে? ডাই দিতে হবে, ডাই অথবা কালার দিতে হবে, এবং অবশ্যই তার ভিতরে আমাদের টেক্সটাইল ম্যাটেরিয়াল দিতে হবে। টেক্সটাইল ম্যাটেরিয়াল দিতে হবে। দেন এখানে কিছু অক্সিলারিস
আমরা ইউজ করতে পারি অক্সিলারিজ কেমিক্যালস অথবা অ্যাসিস্ট্যান্ট কেমিক্যালস। এখানে আমরা হিট দিতে পারি, বিভিন্ন ধরনের ইউটিলিটি ইউজ করতে পারি। ফাইনালি এই ডাইস মলিকুলগুলো কি হবে, এইগুলো যদি আমরা বলি ডাইস মলিকুল, এই ডাইস মলিকুলগুলো ফাইবারের মধ্যে পেনিট্রেট হবে এবং ফাইবারটা অথবা টেক্সটাইল ম্যাটেরিয়ালটা কালার্ড হিসেবে দেখাবে। এটাকে যদি একটু আমরা অন্যভাবে দেখি, টেক্সটাইল ম্যাটেরিয়াল, এটা হচ্ছে ডাই ইন পাউডার ফর্ম, এগুলোকে আমরা বলতেছি ডাই মলিকুল। আর তাহলে যখনই হচ্ছে আমরা ডাইসকে একটা পাত্রের মধ্যে পানি নিলাম, সলভেন্ট নিলাম এবং সেখানে কালার অথবা ডাই নিলাম, নেওয়ার পরে সেখানে কি হবে, প্রথমে যেখান থেকে আমরা এই ডাইস মলিকুলটাকে আমরা প্রথমে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে যেখানে বাল্ক কনসেন্ট্রেশন, বাল্ক ডিফিউশন হচ্ছে, মানে দেওয়ার সাথে সাথে তুমি একটু রং যখন পাত্রের ভিতরে দিবা, একটা পানিতে দিবা অথবা একটা পাত্রে দিবা, যেই জায়গাটা দিবা সেই জায়গায় কি বাল্ক অ্যামাউন্ট অফ ডাই মলিকুল ওখানে থাকে এবং সেটাই হচ্ছে আস্তে আস্তে কী হয়, ডিফিউশন হয়। একটু অল্প একটু ডাই যখন তুমি হচ্ছে পানিতে যেখানে দিচ্ছ সেখান থেকে আস্তে আস্তে ছড়ায় যাচ্ছে, কিন্তু ওই জায়গার কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকে, ঘনত্ব বেশি থাকে। তো এটাকে আমরা বলতেছি, যখন আমরা এই ডাই পাউডারটা অথবা ডাই এখানে দিচ্ছি, দেখুন এখান থেকে ছড়ায় যাচ্ছে চারদিকে, এটাকে আমরা বলতেছি কনভেক্টিভ ডিফিউশন। ডিফিউশন মানে হচ্ছে কি ছড়ায় পড়া, বিস্তার হওয়া, তাই না? তাহলে এখানে দেখো ডাই ডিসপার্স ইন দ্য ডাইবার, এটার ক্ষেত্রে বোঝাচ্ছে কি, প্রথমে ডাই মলিকুলগুলো আমরা একটা পাত্রের মধ্যে দিচ্ছি, সে পাত্রে অলরেডি পানি আছে অথবা সলভেন্ট, দ্রাবক যেটাই হোক আছে, সেটার ভেতর দেওয়ার সাথে সাথে সেটা কি হচ্ছে, এইভাবে ছড়ায় পড়তেছে, ছড়ায় কি হচ্ছে, ডিসপারশন ফেজে ডিসপার্স হয়ে যাচ্ছে, ডিসপারশন ফেজে ডিসপার্স হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি ডিসপারশন ফেজ। এখন একটা বিষয় হচ্ছে, এই পাত্রের মধ্যে তুমি কি করছো, অলরেডি টেক্সটাইল ম্যাটেরিয়াল দিয়েছো, সেটা হচ্ছে ফ্যাব্রিক হতে পারে, ফাইবার হতে পারে, ইয়ার্ন হতে পারে। তাহলে এই ডাইস মলিকুলগুলো এই ডিসপারশন হওয়ার পরে দেন এগুলো হচ্ছে ফাইবারের সাথে কানেক্টেড, ইন্টারাকশন হতে থাকবে। ফাইবার সাধারণত হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়াল যদি সেলুলোজিক হয় অ্যানায়নিক নেচার হয়, সারফেসটা অ্যানায়নিক চার্জযুক্ত, নেগেটিভ চার্জযুক্ত হয়ে থাকে, এবং ডাইস মলিকুলগুলো যদি তোমার ক্যাটায়নিক হয় তাহলে ফাইবারের সাথে ডাইস মলিকুলের এক ধরনের ইন্টারাকশন হবে, নেগেটিভ পজিটিভ অ্যাট্রাকশন হবে। কিন্তু আমরা সেলুলোজিক ম্যাটেরিয়াল যে ধরনের দিয়ে ডাইং করে থাকি সবগুলো হচ্ছে অ্যানায়নিক নেচারের, মানে যখনই আমরা এই পাত্রের মধ্যে ওই ডাইসটা দিছি সাথে সাথে কী হচ্ছে, এটা দুইটা স্টেজে সলুবল হচ্ছে, একটা হচ্ছে তোমার আয়োনাইজ স্টেজে অথবা মলিকুলার স্টেজে। আয়োনাইজ স্টেজে যখনই দেওয়া হচ্ছে তখন সেটা কিছু আয়োনাইজ হয়ে যাচ্ছে। যদি তোমার যেমন ডিরেক্ট অথবা রিঅ্যাক্টিভ ডাইয়ের ক্ষেত্রে যদি সোডিয়াম সল্ট অফ সালফোনিক অ্যাসিডের সল্ট হয় ডাইটা, তাহলে সেখানে পানিতে দেওয়ার সাথে সাথে এটা কি হচ্ছে, আয়োনাইজ হচ্ছে, নেগেটিভ এবং পজিটিভ চার্জে আয়োনাইজ হয়ে যাচ্ছে, এবং এই নেগেটিভ পার্টটাই হচ্ছে ডাই পার্ট অথবা কালার্ড কম্পোনেন্ট। এখন যদি আমরা টেক্সটাইল ম্যাটেরিয়াল এটা হচ্ছে সেলুলোজিক হয় তাহলে এর সারফেসটা হবে হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। আমি এখানে অলরেডি দেখো মেনশন করে দিয়েছি, এর সারফেসটা হচ্ছে নেগেটিভ অথবা অ্যানায়নিক চার্জযুক্ত।
আর এই ডাইস মলিকুলগুলো যদি নেগেটিভ চার্জযুক্ত হয় তাহলে কিন্তু এখানে ফাইবারের সাথে ইন্টারাকশন ওইভাবে হবে না, রিপালশন হবে, ডাই মলিকুলগুলো ফাইবারের ভেতরে ঢুকবে না। তাহলে এক্ষেত্রে কী করতে হবে, এক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের অ্যাসিস্ট্যান্ট অক্সিলারিজ ইউজ করতে হবে যেটা ফাইবারের সারফেসকে পার্শিয়ালি পজিটিভ চার্জ করে দেবে। এবং এখানে যে এই পানির মধ্যে এবং কি ডাইয়ের মধ্যে যে পজিটিভ চার্জযুক্ত বিষয়টা, এই মেটাল পার্টটা আছে, এবং পানিতে যেমন হাইড্রোজেন পজিটিভ এবং নেগেটিভ হাইড্রোক্সিল আয়ন আছে, এইগুলো তখন কাছাকাছি আসতে থাকবে। যখনই হচ্ছে ফাইবারের সারফেস নেগেটিভ চার্জ হচ্ছে এবং এই দ্রবণের মধ্যে যে পজিটিভ আয়নগুলো আছে সেগুলো কি হবে, এই ফাইবারের সারফেসে এসে আসতে থাকবে। নেগেটিভ চার্জ কী করবে, পজিটিভ আয়নগুলোকে অ্যাট্রাকশন করবে। এভাবে পজিটিভ আয়নগুলো ফাইবারের গায়ের উপর এসে পড়বে। আবার যখনই এখানে আসলো, আসার পরে দেখা যাচ্ছে যে সব চার্জ কিন্তু পজিটিভ চার্জ দ্বারা মানে পরিপূর্ণ হলো না, তখন আবার সে কী করবে, আরও কিছু পজিটিভ চার্জ আয়নগুলোকে এখানে টানতে থাকবে। এভাবে যখন আবার পজিটিভ পার্টটা আয়নগুলো কী করলো, এখানে ফাইবারের সারফেসে এসে জমা হলো, তখন আবার কী করবে, এই পজিটিভ আবার নেগেটিভগুলোকে অ্যাট্রাকশন করবে, তাই না? অ্যাট্রাকশন করবে না? আচ্ছা, এখন যেহেতু প্রথম স্টেজে আমরা আছি, প্রথম স্টেজটা আগে শেষ করি। ডাই ডিসপার্স ইন দ্য ডাই বাথ, এখানে ডাই ডিসপারশন হয়ে গেল, যেটাকে আমরা কনভেকটিভ ডিফিউশন বলতেছি। দেন দ্বিতীয় স্টেজ হচ্ছে ডাই ইন দ্য ডিফিউশন লেয়ার। তাহলে এই যে ডাইস মলিকুলগুলো কনভেকটিভ ডিফিউশন থেকে অলরেডি ডিফিউশন লেয়ারে ডিফিউজ হয়ে গেছে, ছড়ায় গেছে পানিতে, যেটাকে আমরা বলতেছি যে সলিউবল হওয়া অথবা দ্রবীভূত হয়ে যাওয়া, সর্বত্র সমানভাবে ইউনিফর্মলি ডিফিউজ হয়ে যাওয়া। আচ্ছা, এরপরে আসে দেখো, যেখানে হচ্ছে মলিকুলারলি ডিফিউশন হতে পারে, একটা মলিকুল অণু সাইজে হতে পারে অথবা আয়োনাইজ স্টেজে হতে পারে, যেটা আমি বললাম ডিরেক্ট ডাইসের ক্ষেত্রে। সোডিয়াম সল্ট অফ সালফোনিক অ্যাসিডের ডাইস যদি হয়ে থাকে তাহলে এইভাবে পানিতে অথবা সলভেন্টে দেওয়ার সাথে সাথে আয়োনাইজ হয়ে নেগেটিভ পজিটিভ পার্টটা আলাদা হয়ে যাবে। তো এরপরে আসে দেখো 3 নম্বর যে স্টেজ, সেটা হচ্ছে ডাই ইন দ্য ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার। আমি যখনই বললাম এই ডিফিউশন লেয়ার থেকে যেহেতু হচ্ছে ফাইবারটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত, তাহলে এখানে এই সলিউশনের মধ্যে যে পজিটিভ চার্জযুক্ত আয়নগুলো আছে তাকে অ্যাট্রাকশন করবে, নেগেটিভ পজিটিভ অ্যাট্রাকশন হবে। আচ্ছা, এইভাবে যখন ফাইবারের সারফেসটা পুরোটাই হচ্ছে পজিটিভ দ্বারা, খুব দ্রুত হচ্ছে সারফেসটা পজিটিভ আয়ন দ্বারা হয়ে যাবে, তোমার ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, ফিল আপ হওয়ার পরে দেন আবার পজিটিভগুলি নেগেটিভ চার্জগুলোকে, নেগেটিভ ইয়াগুলোকে অ্যাট্রাকশন করবে, আয়নগুলোকে। ডাই মলিকুল হতে পারে, ওয়াটার মলিকুল হতে পারে, এটাকে অ্যাট্রাকশন করলো। তাহলে এই যে খুব দ্রুত ফাইবারের সারফেসে পজিটিভ নেগেটিভ আয়ন দ্বারা একদম ফিল আপ করে দিল, এটাকে আমরা বলতেছি ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার। এই পোর্শনটাকে আমরা বলতেছি ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার। এখানে এক ধরনের ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি হচ্ছে, যেটা হচ্ছে অনেক শক্ত লেয়ার। এই শক্ত লেয়ারটা ভেদ করে ডাই মলিকুলগুলো ফাইবারের সারফেসের উপর যাইতে হবে, গায়ের উপরে ফাইবারের সারফেসের উপর যাইতে হবে, এটাকে ভেদ করে। আর এই পটেনশিয়াল এনার্জিটা ভেদ করে যদি ডাই মলিকুলগুলো ফাইবারের সারফেসে না যেতে পারে তাহলে ফাইবারের ভিতরে ঢোকার সম্ভাবনাও থাকবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই ইলেকট্রিক্যাল ডাবল লেয়ারটাকে আমরা যেটাকে বলতেছি জেটা পটেনশিয়াল। এই পটেনশিয়াল ভেদ করে যদি আমরা ডাইস মলিকুলগুলো ফাইবারের ভিতরে পেনিট্রেট করাইতে পারি তাহলে তখন এটা কালার্ড হবে অথবা ফাইবারের ডাই মলিকুলগুলো পেনিট্রেট হবে। আচ্ছা, এরপরে দেখো ডাই অ্যাবজর্বড অন দ্য ফাইবার সারফেস। যখনই এইভাবে এই ডাই মলিকুলগুলো ফাইবারের সারফেসের উপর চলে আসলো, সেই ইয়াটাকে আমরা বলতেছি অ্যাডজর্পশন। হোয়েন ডাই মলিকুল কাম টু দ্য সারফেস অর ভিসিনিটি অফ দ্য টেক্সটাইল ম্যাটেরিয়াল, যখন টেক্সটাইল ম্যাটেরিয়ালের সংস্পর্শে আসে অথবা গায়ের উপর আসে, সারফেসে আসে, তখন ওইটাকে আমরা বলতেছি অ্যাডজর্পশন প্রসেস, অ্যাডজর্পশন। এরপরে আসো দেখো ডাই অ্যাবজর্ব অন দ্য ফাইবার সারফেস। তারপর অ্যাডজর্পশনের মাধ্যমে ফাইবার সারফেস দ্বারা হচ্ছে আমাদের ডাইস মলিকুলগুলো অলরেডি ফাইবারের গায়ের উপর আসছে। এখন দেখো ডিফিউশন, ডাই ডিফিউজ ইন দ্য ফাইবার। যখন এখানে আসলো এরপরে ডাই মলিকুলগুলো ফাইবারের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর এখন যদি এমন হয় যে কোনো একটা ফাইবারের
ওটা অনেক বড় এরিয়া। যদি আমরা একটু বড় মাইক্রোস্কোপিক ভিউ দেখি তাহলে সব জায়গায় কিন্তু ডাইমলিকুল প্রবেশ করবে না, কারণ প্রত্যেকটা ম্যাটেরিয়ালের দুইটা রিজন থাকে, একটা ক্রিস্টালাইন আর একটা অ্যামরফাস রিজন। তো ক্রিস্টালাইন রিজনটা অ্যাভয়েড করে ডাইমলিকুলগুলো জিগজ্যাগ পাথ অনুসরণ করে ডাইমলিকুলগুলো ফাইবারের ভেতর প্রবেশ করবে। এখন সেই জিগজ্যাগ পাথ অবলম্বন করে অ্যামরফাস রিজনে যখন ডাইমলিকুলগুলো প্রবেশ করতেছে তখন সেখানে কি হচ্ছে, ডাইমলিকুল কোথাও একটু বেশি পেনিট্রেট হচ্ছে, কোথাও কম পেনিট্রেট হচ্ছে ফাইবারের ভিতরে। আর এই কোথাও বেশি এবং কম হওয়ার পরে যদি ফাইবারের ভিতরে ডাইমলিকুলগুলো আবার সমানভাবে ডিফিউশন না হয়, ডিস্ট্রিবিউশন না হয়, তাহলে কি হবে, আনলেভেল ডাইং হবে, অথবা কোথাও ডাইমলিকুল বেশি থাকবে, কোথাও কম থাকবে। আচ্ছা, এটাই হচ্ছে যখন ফাইবারের ভিতরে ডাইমলিকুলগুলো প্রবেশ করলো, প্রবেশ করার পরে সেখানে ফাইবারের ভিতরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন হলো, মাইগ্রেশন হলো, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে গেল, এটাকে আমরা বলতেছি মাইগ্রেশন এবং ইউনিফর্ম ডিফিউশন। এরপরে আসো ফিক্সেশন। ডাই ফিজিক্যালি আর কেমিক্যালি বন্ড ইন দ্য ফাইবার। যখনই এই ফাইবারের ভিতর প্রবেশ করছে ডাইমলিকুলগুলো, তখন এখানে এই ডাইমলিকুল এবং ফাইবারের যে সেলুলোজিক সেল আছে, যে সেলুলোজিক স্ট্রাকচার গঠন আছে, সেখানে সেলুলোজের স্ট্রাকচার যদি আমরা কনসিডার করি, একটু দেখাই তোমাদের। এটা যদি আমরা দেখি তাহলে একটা সেলুলোজের, যেহেতু সেলুলোজিক ম্যাটেরিয়াল অথবা কটন ফাইবারকে যদি আমরা ডাইং করে থাকি, সেটার একটা বিষয় আমরা দেখি যে এখানে কার্বন আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। 6 নম্বর কার্বনে হচ্ছে আমাদের এই যে হাইড্রক্সাইল গ্রুপ থাকে, এই হাইড্রক্সাইল গ্রুপটাই হচ্ছে সবচেয়ে বেশি অ্যাক্টিভ এবং ডাই মলিকুলের সাথে সেলুলোজিকের যে বন্ড ক্রিয়েশন হয়, যে বন্ধনী তৈরি হয়, সেটা হচ্ছে এই 6 নম্বর কার্বনের এই হাইড্রক্সাইল গ্রুপের সাথেই হয়। এখান থেকে জাস্ট হাইড্রোজেনটা রিপ্লেস হয় এবং হাইড্রোজেন বন্ড ক্রিয়েশন হয়। ডাইসের যে তোমার কি বলে, নাইট্রোজেন, হাইলি ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেন অ্যাটম থাকলে তার সাথে বন্ড ক্রিয়েশন হয়। তা সেলুলোজের এই 6 নম্বর কার্বনের সাথেই হচ্ছে এই ডাইস মলিকুলগুলো বন্ড ক্রিয়েশন হবে, যদি সেলুলোজিক অথবা কটন ফাইবারের ক্ষেত্রে আমরা কনসিডার করে থাকি। তাহলে এই জায়গাতে যে কোনো টেক্সটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কী ধরনের বন্ড হতে পারে ডাই এবং ফাইবারের সাথে, এটা সল্ট লিঙ্কেজ হতে পারে অথবা আয়নিক বন্ড হতে পারে, তারপরে হচ্ছে তোমার কোভ্যালেন্ট বন্ড হতে পারে, এরপরে হচ্ছে তোমার কোঅর্ডিনেশন লিঙ্কেজ হতে পারে, তারপরে হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ফোর্সের মাধ্যমে হতে পারে, হাইড্রোজেন বন্ডের মাধ্যমে হতে পারে। জাস্ট এইসব বন্ডের ক্রিয়েশনের মাধ্যমে কি হতে পারে, ফাইবারের সাথে টেক্সটাইল ম্যাটেরিয়াল ডাইমলিকুলের বন্ড অথবা কেমিক্যাল কি বলে লিঙ্কেজ হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমার কিছু ফাইবার আছে আবার কোনো বন্ড ক্রিয়েশন হয় না, সল্ট লিঙ্কেজ হতে পারে, অথবা কি হতে পারে, জাস্ট ফাইবারের স্পেসিফিক এরিয়াটা ওটা বিভিন্ন টেম্পারেচার প্রেশারের মাধ্যমে বৃদ্ধি করে দেওয়া হয় এবং সেখানে তোমার ডাইমলিকুলগুলো যে এক ধরনের ফ্রি স্পেস তৈরি হয় ফাইবারের ভিতর, অথবা কি বলে স্পেসিফিক ভলিউম বেড়ে যাওয়ার কারণে ফ্রি স্পেসের ভিতরে ডাইমলিকুলগুলো পেনিট্রেট করে, এরপর যখন আবার টেম্পারেচার অথবা প্রেশার কমায় দেওয়া হয় তখন ওই ফ্রি স্পেসটা হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন এই ডাইমলিকুলগুলো ট্র্যাপড হয় অথবা আটকে যায়। এভাবেও ডাইং করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে এই স্টেজে এসে কি হচ্ছে, লাস্ট স্টেজে ডাই ফিজিক্যালি আর কেমিক্যালি বন্ড ইন দ্য ফাইবার। ডাই মলিকুলগুলো ফাইবারের মধ্যে প্রবেশ করতেছে এবং সেখানে বন্ড ক্রিয়েশন করতেছে অথবা ফিক্সেশন হচ্ছে, ফিক্সড আপ হচ্ছে।
এই স্টেজটাই হচ্ছে লাস্ট স্টেজ, এবং এটা কোন ধরনের বন্ড ক্রিয়েশন করে, তোমার হচ্ছে সল্ট লিঙ্কেজ, আয়নিক লিঙ্কেজ হতে পারে, কোভ্যালেন্ট বন্ড হতে পারে, কোঅর্ডিনেশন লিঙ্কেজ হতে পারে, তারপর হাইড্রোজেন বন্ড হতে পারে, ভ্যান ডার ওয়ালস ফোর্সের মাধ্যমে হতে পারে, ডিপেন্ড অন দ্য টাইপ অফ ডিফারেন্ট ডাই এবং ডিফারেন্ট টাইপস অফ ফাইবার কনস্ট্রাকশন। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের সাকসেসিভ স্টেজগুলো, এইগুলি একটু এখানে বর্ণনা করা আছে দেখো। Dye dispersed in the dye bath. Most of the dye in solution are in molecular and partially ionized state. ওই যে বললাম না, এগুলো এই ডাইস মলিকুল যখনই আমরা কনভেক্টিভ ডিফিউশনের পরে যে ডিফিউশন লেয়ারে আসতেছে, সেখানে হচ্ছে ডাই মলিকুলগুলো ডিফিউজ মলিকুল স্টেজে ডিফিউজ হতে পারে অথবা আয়নিক স্টেজে ডিফিউজ হতে পারে। এরপরে আছে ডাই ইন দ্য ডিফিউশন লেয়ার। হোয়েন এ সাবস্ট্রেট ইজ ব্রট ইনটু দ্য ডাই বাথ, এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ইজ ক্রিয়েটেড। যখনই ডাই বাথে দিচ্ছে তখন কি হচ্ছে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে কোনো একটা মলিকুলগুলোর ফ্লো হওয়া। যেমন হচ্ছে তোমার যেখানে যে জায়গাটা তুমি রঙগুলো ছাড়তেছো, ওই জায়গাটা মলিকুলগুলোর কনসেন্ট্রেশন ঘনত্ব খুব বেশি, আস্তে আস্তে দেখবে যে পুরো পাত্রের মধ্যে ওই ডাই মলিকুলগুলো ছড়ায় গেছে, কালার্ড হয়ে গেছে পুরো পানিটা অথবা দ্রবণটা। তা এটাকে আমরা বলতেছি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। আচ্ছা, এরপরে দেখো ডাই ইন দ্য ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার। যখনই হচ্ছে এই যে ফাইবারের সারফেসটা হচ্ছে এক ধরনের চার্জ আছে, সেটা যদি নেগেটিভ চার্জ হয়, তাই পজিটিভ চার্জযুক্ত আয়নগুলোকে সে খুব দ্রুত তার দিকে ইন্টারাক্ট করবে, টানবে। তখন এই পজিটিভ চার্জ দ্বারা তার সারফেসটা পুরো এটাকে কি বলে, দখল হয়ে যাবে। এরপরে আবার পজিটিভ চার্জটা আবার নেগেটিভ চার্জ আয়ন অথবা মলিকুলগুলোকে টানবে, টানার পর সেই জায়গায় এক ধরনের ইলেকট্রিক্যাল লেয়ার তৈরি হবে, যেটা খুব কঠিন লেয়ার। এই লেয়ারটা আবার ভেদ করেই হচ্ছে ডাইস মলিকুলগুলো ফাইবারের সারফেসের উপর যাবে। কোনো একটা জিনিস তোমার যদি কন্টাক্টে না আসে, তাহলে কি সেটাকে ভিতরে প্রবেশ করবে? আগে তো কাছে আসতে হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে দেখো, অল টেক্সটাইল ফাইবার হোয়েন ইমার্সড ইন ওয়াটার অর অ্যাকুয়াস সলিউশন অ্যাকোয়ার অ্যান ইলেকট্রিক্যাল পটেনশিয়াল। যখনই এখানে আসতেছে তখন এক ধরনের ইলেকট্রিক্যাল চার্জ সে অর্জন করতেছে। আফটার রিফার্ড টু অ্যাজ, এটা হবে জেটা পটেনশিয়াল। অ্যাট দ্য ফাইবার সারফেস দ্য ডাই মলিকুলস মাস্ট পাস দ্য ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার কনজিস্ট অফ নন সলভেটেড আয়নস। নন সলভেটেড, সলভেশন জিনিসটা হচ্ছে কোনো একটা মলিকুলের সাথে অন্য একটা মলিকুলের অ্যাট্রাকশন এবং অ্যাসোসিয়েশন। অ্যাট্রাকশন এবং অ্যাসোসিয়েশন, যদি অ্যাট্রাকশন এবং অ্যাসোসিয়েশন না থাকে তাহলে সেগুলোকে আমরা বলতেছি নন সলভেটেড, আর যদি থাকে সেটাকে বলতেছি সলভেটেড অথবা সলভেশন আয়ন। তা যেহেতু আমাদের টেক্সটাইল ম্যাটেরিয়ালটা যদি অ্যানায়নিক হয় আর ডাইস মলিকুলগুলো যদি অ্যানায়নিক হয়, মানে নেগেটিভ চার্জযুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, দুইটা একে অপরের প্রতি কোনো আকর্ষণ ফিল করবে না, অ্যাট্রাকশন ওইভাবে হবে না। এই জন্য এই ধরনের আয়নকে আমরা বলতেছি নন সলভেটেড। যদি সেটা অ্যানায়ন, দুইটা পার্টি অ্যানায়ন হয় তাহলে অ্যানায়নিক হবে, যদি ক্যাটায়ন হয় ক্যাটায়নিক হবে। তা এই ডাইসের ক্ষেত্রে যদি আমরা ধরে নিই এটা হচ্ছে রিঅ্যাক্টিভ অথবা ডিরেক্ট ডাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে নন সলভেটেড অ্যানায়ন, নেগেটিভ পার্টটাকে আমরা নন সলভেটেড বলতেছি আর পজিটিভ পার্টটাকে সলভেটেড ক্যাটায়ন বলতেছি। এরপর আছে ডাই অ্যাবজর্ব অন দ্য ফাইবার সারফেস। যখনই হচ্ছে যেটা পটেনশিয়াল এই লেয়ারটা, ইস্টার্ন লেয়ারটা ভেদ করে ডাই মলিকুলগুলো ফাইবারের সারফেসের উপর আসবে, তখন ফাইবারের সারফেসের উপর যখন আসলো তখন সেই প্রসেসটাকে আমরা বলতেছি অ্যাবজর্পশন, ডাই মলিকুল অ্যাবজর্পশন। এবং ডাই মলিকুল যখন সারফেসে আসলো তখন সেটা পেনিট্রেট হবে, পেনিট্রেট অথবা ভিতরে প্রবেশ করলে তখন আর সেই প্রসেসটাকে আমরা বলতেছি অ্যাবজর্পশন। আচ্ছা, এখানে দেখো দেওয়া আছে ডাই মলিকুল রিচ দ্য ফাইবার সারফেস অ্যান্ড দ্য ফার্স্ট লেয়ার অফ দ্য ফাইবার, দিস ডাই টেক আপ অ্যাট দ্য ফাইবার সারফেস, যেটাকে অ্যাবজর্পশন বলতেছি। এবং এটা খুব দ্রুত হয়। তুমি যদি তোমার বাসা বাড়িতে কিছু ব্লু কালার, নীল কিনে একটা গ্লাসে অথবা পাত্রের মধ্যে নিয়ে দ্রবীভূত করার পর সেখানে যদি এক টুকরা সাদা কাপড় দাও, দেখবে খুব দ্রুত, মানে দিয়ে ডুবাইয়ে আবার তুলে নিয়ে আসবে, দেখবে যে খুব কয়েক সেকেন্ডের মধ্যেই ওটা কালার্ড হয়ে গেছে। কিন্তু সেটার আরও ভালোভাবে কালার করতে, ডেপথ অফ কালার ইনক্রিজ করতে, তারপরে হচ্ছে তোমাকে সময় নিতে হবে, সেখানে হয়তো টেম্পারেচার দিতে হবে, অনেক সময় ধরে স্টাইরিং করতে হবে।
কিন্তু ওই ইনিশিয়াল ড্রাইং অথবা কালার স্ট্রাইকটা খুব দ্রুত হয় এবং ডাই মলিকুলগুলো খুব দ্রুত ফাইবারের সারফেসে আসে এবং এটার জন্য কয়েক সেকেন্ডের মধ্যেই 50% ডাইং হয়ে থাকে। আচ্ছা, এরপর দেখো 5 নম্বর, দ্য ডাই ডিফিউজ ইন দ্য ফাইবার। এগুলো আমার বলা হয়ে গেছে, আবার বলতেছি। আফটার অ্যাবজর্পশন ডাই ডিফিউজ ইন দ্য ফাইবার ওয়িং টু হাই টেম্পারেচার। যদি আমরা টেম্পারেচার একটু বাড়ায় দিই, তারপর হচ্ছে কি হবে, ডাই মলিকুলগুলোর এক্সাইটেড হবে, সেখানে এক ধরনের পটেনশিয়াল অথবা এনার্জি গেইন করবে ডাই মলিকুলগুলো এবং ফাইবারের ভেতরে ইন্টারাকশন অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে এবং ডাই মলিকুল ফাইবারের মধ্যে পেনিট্রেট হয়ে যাবে এবং ফাইবারের ভিতরে ইউনিফর্মলি ডিসপার্স হবে। এখন এখানে বিষয়টা হচ্ছে, আমি যে একটা জিনিস বলছিলাম যে প্রত্যেকটা টেক্সটাইল ম্যাটেরিয়াল যদি আমরা ফিজিক্যাল ভিউটা দেখি তাহলে দুইটা রিজন দেখে থাকি, একটা হচ্ছে অ্যামরফাস রিজন আর একটা হচ্ছে ক্রিস্টালিয়ান রিজন। ক্রিস্টালাইন রিজনে হচ্ছে কোন একটা ম্যাটেরিয়ালে ক্রিস্টালিনিটি যত বেশি থাকে ওই ম্যাটেরিয়াল তত বেশি শক্ত হয়, কারণ এখানে অ্যাটমিক স্ট্রাকচার খুব ক্লোজ কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে থাকে এবং অ্যাটমিক প্লেন লেয়ারগুলো খুব প্যারালালি থাকে, খুব ক্লোজ প্যারালালি থাকে। আর অ্যামরফাস রিজনে হচ্ছে অ্যাটমগুলো দুর্বল বন্ড, ভ্যান্ডার ওয়ালস, হাইড্রোজেন বন্ড এরকম দুর্বল বন্ডের মাধ্যমে থাকে এবং এখানে প্রচুর ফ্রি স্পেস থাকে। এই জন্য হচ্ছে অ্যামরফাস রিজন যত বেশি হবে, এখানে যে কোনো মলিকুল, ওয়াটার মলিকুল বলি, এয়ার মলিকুল বলি, যাই বলি কিনা, যে কেমিক্যাল যেটাই বলি কিনা, এটা এই ফ্রি জায়গাতে প্রবেশ করতে পারে, কিন্তু ক্রিস্টালিন জায়গাতে প্রবেশ করতে পারে না। তো যখন ডাই মলিকুলগুলো এই ফাইবারের মধ্যে প্রবেশ করতে থাকে তখন এরা কি করে, এই ক্রিস্টালিন এরিয়াটা অ্যাভয়েড করে চলে, কারণ যেখানে কোনো ফাঁকা জায়গা নাই, একটা ফাইবারের মধ্যে যদি ফাঁকা জায়গাই না থাকে ডাই মলিকুল কোথায় প্লেস হবে, তাই না, কোথায় বন্ড ক্রিয়েশন করবে এবং তার প্লেস হবে। এই জন্য এই ক্রিস্টালিন রিজনগুলোকে তারা অ্যাভয়েড করে জিগজ্যাগ পাথ অবলম্বন করে যেখানে ফাঁকা আছে সেই জায়গাগুলোতে যাইতে থাকে। এবং এই সাপোজ এখানে তোমার এই জায়গায় দিয়ে হচ্ছে ডাই মলিকুলগুলো পেনিট্রেট হচ্ছে, এই পাশে ফাঁকা জায়গা আছে, সে কী করবে, এইভাবে এই জায়গাতে যাচ্ছে এবং এইখান থেকে এইখানে মাইগ্রেশন হওয়ার জন্য একটা টেম্পারেচার দরকার, বাইরে থেকে একটা প্রেশার টেম্পারেচার দিতে হবে, যার কারণে ডাই মলিকুলগুলো ওইভাবে জিগজ্যাগ পাথ অবলম্বন করে ভ্যাকেন্ট এরিয়াগুলোতে প্লেস হতে পারে, আর প্লেস হলে সেখানে বন্ড ক্রিয়েশনের একটা সুযোগ থাকে। আচ্ছা, এরপর ডাই ফিজিক্যালি কেমিক্যালি বন্ড, এটা তো বলেছি আমি। এখন আসে দেখো, আমি যে পিকচারটা আঁকাইছি এটার সাথে সাদৃশ্য পাও কিনা, সাদৃশ্য আছে না? আচ্ছা, সেটার ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়াল, টেক্সটাইল ম্যাটেরিয়ালের সারফেসের তোমার হচ্ছে এই যে এখান থেকে কনভেক্টিভ জাস্ট হচ্ছে ডাইস মলিকুলটা সারা, ডাই পাউডারটা সারা হয়েছে এবং এই জায়গা থেকে এটাকে আমরা কনভেক্টিভ ডিফিউশন বলতেছি অথবা বাল্ক মলিকুলার মুভমেন্ট বলতেছি। এরপরে এই এরিয়াটাকে আমরা বলতেছি ডিফিউশন লেয়ার, ডিফিউজ হয়ে গেছে সলিউশনের মধ্যে ডাই মলিকুলগুলো। দেন হচ্ছে এখানে দেখো সারফেসে টেক্সটাইল মেটারিয়াল সারফেস যদি পজিটিভ হয় তাহলে কি হচ্ছে, এই নেগেটিভ চার্জযুক্ত আয়নগুলো এখানে আসতেছে এবং সেখানে এক ধরনের শক্ত লেয়ার তৈরি করতেছে, সারফেসটাকে ব্লক করে দিচ্ছে। এটাকে আমরা বলতেছি ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার। এবং সিএসটা বলতেছি কনসেন্ট্রেশন অফ ডাইস মলিকুল ইন দ্য সলিউশন, আর সিএফটা বলতেছি কনসেন্ট্রেশন অফ ডাইস ইন দ্য ফাইবারের মধ্যে কি পরিমাণ ডাই এই সলিউশন থেকে প্রবেশ করতেছে সেটার হচ্ছে ঘনত্বই সিএফ। আচ্ছা, আর এটারই দেখো দেওয়া আছে, হিয়ার সিএফ হচ্ছে কনসেন্ট্রেশন অফ ডাই ইন ফাইবার, সিএস কনসেন্ট্রেশন অফ ডাই ইন সলিউশন, ইডিএল হচ্ছে ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার, ডিএল হচ্ছে ডিফিউশন লেয়ার। আচ্ছা, এখানে 3টা প্রসেস দেওয়া আছে যে আমরা এই টেক্সটাইল মেটালটা ডাইয়ের দ্রবণের মধ্যে ডোবানোর পরে কি প্রসেস হচ্ছে সেই প্রসেসটার বিস্তারিত হচ্ছে এটা। আর যদি এটাকে আমরা সামারাইজ করি তাহলে 3টা প্রসেস হচ্ছে এখানে। সামারাইজ করলে 3টা প্রসেস হচ্ছে, একটা হচ্ছে অ্যাডজর্পশন, আর একটা হচ্ছে অ্যাবজর্পশন, আর আরেকটা হচ্ছে ডিজর্পশন। জাস্ট তুমি ইউটিলিটি অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট অ্যাপ্লাই করে এখানে চার্জ ক্রিয়েট করে ডাই মলিকুলগুলো ফাইবারের ভেতরে ঢোকানোর পর সেটাকে আমরা বলতেছি অ্যাবজর্পশন, আর যখন কোনটাকে আসতেছে সেটাকে বলতেছি অ্যাডজর্পশন, আর যখন
সাপোজ কোনোভাবে কী হয়েছে, ডাই মলিকুলগুলো এমন হলো যে অনেক বেশি পরিমাণ ঢুকে গেছে, তখন সেখানে তুমি টেম্পারেচার প্রেশার বাড়াই দিলে, সেখানে ওয়াশিং বাড়াই দিলে সেখানে কি হবে, কিছু ডাই মলিকুলগুলো বের হয়ে যাবে ফাইবারের ভিতর থেকে, সেটাকে আমরা বলতেছি ডিজর্পশন। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে পারছো? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ? আচ্ছা, আর বেশি সময় লাগবে না, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি ক্লাসটা শেষ করে দেব। দেখো, তাহলে এই ফিজিকো কেমিক্যাল অ্যাসপেক্ট অফ ডাইংয়ের আমরা মোটামুটি ফান্ডামেন্টাল যে বিষয়টা, যে ডাই সলিউশনে দিলাম, দেওয়ার পরে ডাইগুলো টেক্সটাইল মেটালের মধ্যে কীভাবে গেল, কী কী স্টেজ অবলম্বন করে, কী কী প্রসেসের মাধ্যমে এগুলো ডাই সলিউশন থেকে টেক্সটাইল মেটালে ট্রান্সফার হচ্ছে, এতটুকু আমরা বুঝতে পারলাম। এর বেশ কিছু থিওরিও আছে, এই থিওরিগুলোকে আমরা ক্লাসিফাই করছি বিভিন্ন ক্যাটাগরিতে, যেমন হচ্ছে তোমার কেমিক্যাল থিওরি, ফিজিক্যাল থিওরি, মেকানিক্যাল অর পিগমেন্ট থিওরি, সলিড সলিউশন থিওরি, ফাইবার কমপ্লেক্স থিওরি, ফিজিকো কেমিক্যাল থিওরি। তো ফিজিক্যাল থিওরিতে আমরা দেখতেই পাচ্ছি সাধারণত ডাইস মলিকুলের সাইজ যদি যত বেশি বড় হয়, ওই ডাই মলিকুলের ফাইবারের মধ্যে পেনিট্রেট হতেও বেশি মানে কম হয়, পেনিট্রেট কম হয়, এবং একবার যদি আমরা পেনিট্রেট করতে পারি, প্রবেশ করাইতে পারি, অথবা ডাই মলিকুল ফাইবারের মধ্যে ঢোকে, তাহলে ওইগুলো সহজে বের হয় না। ওই ধরনের ডাই মলিকুল দ্বারা টেক্সটাইল মেটাল ডাইং করলে তার ওয়াশিং ফাস্টনেসটা ভালো হয়ে থাকে। আর যে ধরনের ডাইস মলিকুল খুব সহজে পানিতে দ্রবীভূত হয়, ডাইস মলিকুল সাইজটা ছোট হয়ে থাকে, ওইগুলো খুব দ্রুত ফাইবারের মধ্যে প্রবেশও করে, আবার খুব দ্রুত বের হয়ে আসতে পারে, যেটার হচ্ছে কালার ব্লিডিং পসিবিলিটি বেশি থাকে এবং ফাস্টনেস প্রপার্টিস খারাপ হয়ে থাকে। তো ফিজিক্যাল থিওরির ক্ষেত্রে আরও যে বিষয়গুলো আছে, ডাইস আফটার অ্যাপ্লিকেশন আর ফিজিক্যালি রিটেন বাই ফাইবার থ্রু হাইড্রোজেন বন্ড অ্যান্ড ভ্যান ডার ওয়ালস ফোর্স। সাধারণত কোন ধরনের বন্ডের মাধ্যমে টেক্সটাইল ম্যাটেরিয়ালের সাথে ডাই মলিকুলগুলো ফিক্স আপ হচ্ছে, সেটাই হচ্ছে এখানে বলতেছে হাইড্রোজেন বন্ড ভ্যান ডার ওয়ালস ফোর্সের মাধ্যমে হতে পারে। আচ্ছা, ডাইমলিকুলার সাইজের বিষয়টা বললাম, এবং সেলুলোজিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা যে ডিরেক্ট ভ্যাট সালফার ইউজ করি, যেগুলো হচ্ছে কিছুটা সোলেবল ফর্মে আছে, কিছুটা ইনসোলেবল ফর্মে আছে। সাধারণত ভ্যাট ডাই, সালফার ডাই হচ্ছে ওয়াটার ইনসোলেবল, এবং এই ডাইসের মলিকুল সাইজ, অণুর সাইজগুলো অনেক বড় হয়ে থাকে, এগুলো সাধারণত ফাইবারের ভেতর প্রবেশ করানোর জন্য আমাদেরকে রিডিউসিং করে নিতে হয়, সাইজ রিডিউস করে নিতে হয় এবং সলিউবল ফর্মে নিয়ে আসতে হয়, দেন আবার ডাইং করার পর এটাকে রিভার্স প্রসেস করতে হয়, যাতে ফাইবারের ভিতর যাওয়ার পর সেটা আবার অক্সিডেশন করে রিভার্স করতে হয়, যাতে অরিজিনাল সাইজে ডাইমলিকুল চলে আসে এবং ইনসলিউবল ফর্মে চলে আসে। আর ডিরেক্ট ডাই এটা হচ্ছে ওয়াটার সলিউবল, এটা খুব সহজে ফাইবারের মধ্যে ইন্টারেক্ট করে, পেনিট্রেট হয়, এবং এর ওয়াশ ফাস্টনেসটাও খুব কম হয়ে থাকে, কারণ ডাইস মলিকুলের সাইজ ছোট। আচ্ছা, সালফার অ্যান্ড ভ্যাট ডাইস আর ওয়াটার ইনসলিউবল, এটা বলা হয়ে গেছে। আচ্ছা, কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? আমার কথা কি বুঝতেছ? ওকে, তো ফিজিক্যাল থিওরির ক্ষেত্রে কেমিক্যাল থিওরির ক্ষেত্রে দেখো, কেমিক্যাল থিওরির ক্ষেত্রে হচ্ছে রিঅ্যাক্টিভ, কোনো একটা ডাইসের মধ্যে যত রিঅ্যাক্টিভ গ্রুপ থাকবে, ওই রিঅ্যাক্টিভ গ্রুপের সংখ্যা যত বেশি হবে, ফাইবারের সাথে বন্ড ক্রিয়েশনটা বেশি হবে, ইন্টারাকশনটা বেশি হবে। আর নেচার অফ বন্ড ইজ মোস্টলি আয়নিক, ইলেকট্রোভ্যালেন্ট হয়ে থাকে, দাও ইন সাম কেসেস কোভ্যালেন্ট বন্ডস আর অলসো ফর্ম। যেমন রিঅ্যাক্টিভ ডাই দিয়ে যখন আমরা সেলুলোজিক মেটাল ডাইং করি, সেখানে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড হতে পারে। আর এরপর আছে ফাস্টনেস অফ ডাইং ডিপেন্ড অন নাম্বার অফ রিঅ্যাক্টিভ সাইট অ্যাটাচড। রিঅ্যাক্টিভ ডাইসের ক্ষেত্রে যদি আমরা বেশি পরিমাণ রিঅ্যাক্টিভ অথবা ফাংশনাল গ্রুপ যুক্ত ডাইস ইউজ করি, যেমন মনোফাংশনালের ক্ষেত্রে যে ধরনের আমরা ফাস্টনেস পাবো অথবা রিয়াকশন পাবো ফাইবারের সাথে, ডাই ফাংশনাল অথবা পলিফাংশনাল রিঅ্যাক্টিভ ডাইসের ক্ষেত্রে তার চেয়ে বেশি পাবো। এরপর হচ্ছে আফটার হাফ টাইম ডাইং ইলেকট্রোলাইট ইজ অ্যাডেড ফর ফার্দার এক্সেশন অফ বাথ। কেমিক্যাল থিওরির ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে
যদি সেলুলোজিক ম্যাটেরিয়াল ডাইং করতে যাই তাহলে সেক্ষেত্রে ইলেকট্রোলাইট অথবা বিভিন্ন ধরনের সল্ট ইউজ করা হয়। সল্টটা কী করে, ফাইবারের এবং ডাইমলিকুলার ইন্টারেকশনটা এক্সজশন পার্সেন্টেজটা বাড়িয়ে দেয়। Somehow rate of dyeing is so fast and that retarding or leveling agent, কিছু ডাইস আছে এটার লেভেলিং প্রপার্টিসটা বৃদ্ধি করতে হলে, মানে ইউনিফর্ম ডাইং করতে হলে সেখানে কিছু লেভেলিং এজেন্ট ইউজ করতে হয় অথবা রিটার্ডিং এজেন্ট ইউজ করতে হয়, যেটা ডাইস মলিকুলগুলো ফাইবারের মধ্যে খুব দ্রুত প্রবেশ না করে ধীরে ধীরে মানে বাধা প্রদান করে, যে একদম ইনিশিয়াল এক্সজশন যেন খুব বেশি না হয়, এটাকে বাধা দেয়, রিটার্ড করে, যাতে একটা আনুপাতিক হারে ডাইমলিকুলগুলো ফাইবারের মধ্যে প্রবেশ করে। এখন যদি এমন হয় যে কোনো একটা ডাইস মলিকুলের এবং ওই টেক্সটাইল ম্যাটেরিয়ালের মধ্যে অ্যাট্রাকশনটা এত বেশি, অ্যাফিনিটিটা এত বেশি যে দেওয়ার সাথে সাথে কোনো একটা জায়গায় খুব বেশি পরিমাণ ডাইমলিকুল প্রবেশ করলো এবং কোনো জায়গায় কম করলো, তখন ওই আনলেভেল ডাইং হবে। এই আনলেভেল ডাইংটা রিডিউস করার জন্য অথবা কন্ট্রোল করার জন্য বিভিন্ন ধরনের লেবেলিং এজেন্ট অথবা রিটার্ডিং এজেন্ট ইউজ করা হয়ে থাকে। এক্সাম্পল অফ আয়নিক অ্যাটাচমেন্ট, যেমন ডাইং অফ সিল্ক উইথ অ্যাসিড, অ্যাক্রাইলিক উইথ বেসিক, নাইলন উইথ অ্যাসিড ডাই, ক্যাটায়নিক ডায়াবল পলিস্টার উইথ বেসিক ডাই। আচ্ছা, এটা গেল কেমিক্যাল থিওরি। এরপর আসো ফিজিকো কেমিক্যাল থিওরি। ফিজিকো কেমিক্যাল থিওরির ক্ষেত্রে দেখো, ডাইস আর অ্যাপ্লাইড টু ফর্ম ফিজিক্যাল বন্ডস উইথ ফাইবার। জাস্ট ফাইবারের সাথে ফিজিক্যাল বন্ড ক্রিয়েশনের জন্য আমরা ডাই অ্যাপ্লাই করে থাকি টু ইমপ্রুভ ফাস্টনেস অফ ডাই টেক্সটাইল ম্যাটেরিয়াল। ওই যে ডিরেক্ট ডাই যখন প্রথম আবিষ্কার করা হয় তখন ডিরেক্ট ডাইয়ের যে বিষয়টা ছিল, এটার ডাই ওয়াটার সলিবল, হাইলি সলিবল এবং হাইলি অ্যাট্রাকশন কোয়ালিটি টু টেক্সটাইল ম্যাটেরিয়াল, সেলুলোজিক ম্যাটেরিয়াল। বাট এটার প্রবলেমটা হচ্ছে যেহেতু ডাইস মলিকুল সাইজ খুব ছোট এবং সেই কারণে ফাইবারের ভিতর থেকে খুব সহজে এটা বের হয়ে আসতে পারে এবং এর ওয়াশ ফাস্টনেসটা তত ভালো না, এবং বন্ড ক্রিয়েশনও দুর্বল বন্ড হাইড্রোজেন অথবা ভ্যান ডার ওয়ালস ফোর্সের মাধ্যমে এটা বন্ড ক্রিয়েশন করে থাকে। এর জন্য ওই ডিরেক্ট ডাইসকে ডেভেলপ করা হয়, ওর সাথে কিছু ফাংশনাল গ্রুপ অ্যাড করে দেওয়া হয়। সেই ফাংশনাল গ্রুপ হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ফাংশনাল গ্রুপ অ্যাড করার পরে ওই ফাংশনাল গ্রুপ টেক্সটাইল ম্যাটেরিয়ালের এই যে সেলুলোজিক বললাম যে কার্বন 6-এর সাথে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কোভ্যালেন্ট বন্ড গঠন করে টেক্সটাইল ম্যাটেরিয়ালের একটা পার্টে পরিণত হয়। তখন ওই ডাই মলিকুল যতই আমরা ওয়াশ করি কিংবা আদার্স ফিজিক্যাল ফোর্স অ্যাপ্লাই করি কিনা খুব সহজে টেক্সটাইল ম্যাটেরিয়াল থেকে আর বের হয়ে আসতে পারে না, তখন ফাস্টনেস প্রপার্টিস অথবা রঙের স্থায়িত্বটা ডেভেলপ হয়। এই জন্য ডিরেক্ট ডাইয়ের জনপ্রিয়তা না থাকার কারণে সেখানে বিভিন্ন ধরনের ফাংশনাল গ্রুপ অ্যাড করা হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে রিঅ্যাক্টিভ ডাই। রিঅ্যাক্টিভ গ্রুপ অথবা ফাংশনাল গ্রুপ অ্যাড করার পরে আচ্ছা, ওয়ান কম্পোনেন্ট মাস্ট বি এ ডাই অ্যান্ড দ্য সেকেন্ড কম্পোনেন্ট ইজ either a dye or a chemical. After treatment of direct dyeing with either of metal salt, formaldehyde, cationic dye, fixing agent, basic dye, resin or diazotized base, আমরা এই সেলুলোজিক ম্যাটেরিয়াল ডাইং করে যদি ডিরেক্ট অথবা রিঅ্যাক্টিভ দিয়ে আমাদের হিউজ পরিমাণ ইলেকট্রোলাইট ইউজ করতে হয়, যেটা টেক্সটাইল ম্যাটেরিয়ালের চার্জকে রিজেনারেট করে থাকে, অ্যাট্রাকশন রিজেনারেট করে থাকে। আচ্ছা, ফাইবার কমপ্লেক্স থিওরি, এটা দেখো, ডাই ইজ ইনক্যাপাবল অফ এন্টারিং ইনটু ফাইবার ম্যাট্রিক্স বাই ইটসেলফ ডিউ টু লার্জার স্ট্রাকচার অ্যান্ড ল্যাক অফ অ্যাফিনিটি অ্যান্ড ইজ প্রোডিউস ইন সিটু। বিষয়টা হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়ালের যদি তোমার এমন হয় যে ডাই মলিকুলের সাথে অ্যাট্রাকশন না থাকে, তাহলে আমরা ডাইং করতে হলে আমাদের বিভিন্ন ধরনের অক্সিলারিজ অথবা ইউটিলিটি অ্যাপ্লাই করতে হয়। আর যদি এরকম হয় যে ডাইস মলিকুল সাইজ অনেক বড় হয় এবং ওয়াটার ইনসলিবল হয়ে থাকে, নন সলভেটেড হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ডাই খুব সহজে ফাইবারের ভিতরে পেনিট্রেট করার পসিবল হয় না, নিজেই ইন্টারাকশনটা হয়ে থাকে না, বাই মিনস অফ রিয়াক্টিং টু ডিফারেন্ট কেমিক্যালস আন্ডার ফেভারেবল কন্ডিশন। আচ্ছা, সলিড সলিউশন থিওরি, এটা দেখো, বোথ দ্য ফেজ আর সলিড, ডাইস্টেপ অ্যান্ড ফাইবার। সাধারণত ডাইটা আমরা যখন পানিতে দিছি তখন এটা সলিবল ফর্মে অথবা আয়নাইজ স্টেজে আসতেছে, কিন্তু দুটাই আমরা সলিড ফর্মে যদি দেখি, টেক্সটাইল ম্যাটেরিয়ালটা অবশ্যই সলিড,
তাহলে when the dye is applied under suitable condition it gets passes inside fiber resulting in solid solution mechanism. জাস্ট হচ্ছে দ্রবণের ডাই অথবা কালারকে আমরা দ্রবীভূত করলাম, এরপর টেক্সটাইল ম্যাটেরিয়াল দিলাম, দেওয়ার পর সেখানে যে ইন্টারাকশনটা হচ্ছে দুইটাই মানে সলিউশনের আগে দুইটাই হচ্ছে সলিড পার্ট ছিল, সলিড সলিউশন মেকানিজম হচ্ছে এখন। The term solid solution has been referred due to the fact that location of dye inside hydrophobic fiber. আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা ডাই মলিকুল হচ্ছে বিশাল এক একটা হাইড্রোফোবিক পার্ট নিয়ে গঠিত, যেটা হচ্ছে যদি আমরা এরকম দেখি এই আর পার্টটা হচ্ছে অ্যালিফ্যাটিক লং চেইন থাকে, অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক লং চেইন থাকে, যেটা পুরো পার্টটাই ডাইয়ের বড় অংশটাই হচ্ছে হাইড্রোফোবিক নেচার, ওয়াটার মানে পানি বিগ্রাহী নেচার থাকে, এবং এটা হচ্ছে এই হাইড্রোফোবিক নেচারের কারণে এটার খুব সহজে যে ডাইস মলিকুল অ্যাট্রাকশন করবে এবং অ্যাফিনিটি হবে এটা হয়ে থাকে না। It cannot be ascertained by electron microscopy or X-ray diffraction due to solubilization of it in fiber matrix, looks like a solid versus solid solution. এরপর দেখো, dyeing is done at higher temperature when the fiber structure is opened up and having adequate passage to the dye. সাধারণত পলিস্টার ফাইবার আমরা ডাইং করে থাকি হচ্ছে হাই টেম্পারেচারে, এবং এই ফাইবারের ক্রিস্টালাইন রিজনের পরিমাণ অনেক বেশি থাকে, অ্যামরফাস রিজন কম থাকে, এবং ডাই মলিকুলগুলি খুব সহজে এর ভিতরে প্রবেশ করে না, এবং এর হাইড্রোফোবিক নেচারটা অনেক বেশি থাকে, যে কারণে এই পলিস্টার অথবা সিনথেটিক ফাইবার ডাইংয়ের ক্ষেত্রে আমাদের হাই টেম্পারেচার অ্যাপ্লাই করতে হয়। আর হাই টেম্পারেচার অ্যাপ্লাই করলে সেখানে পোর ক্রিয়েট হয় অথবা ফ্রি ভলিউম ক্রিয়েট হয়, এবং এই ফাঁকা জায়গাগুলোতে ডাই মলিকুল প্লেস হওয়ার পরে দেন আমরা যদি টেম্পারেচার রিডিউস করে দিই ওই ফাঁকা পোর অথবা ফ্রি স্পেসগুলো ক্লোজ হয়ে যায়, তখন ওই ট্র্যাপে পড়ে যায় ডাই মলিকুলগুলো। এইভাবে সাধারণত সিনথেটিক হাইড্রোফোবিক নেচার টেক্সটাইল ম্যাটেরিয়ালগুলো আমরা ডাইং করে থাকি। এখানে এক্সাম্পল দেওয়া আছে ডাইং অফ ম্যানমেড ফাইবার্স উইথ ডিসপার্স ডাই। এরপর হচ্ছে পিগমেন্ট অর মেকানিক্যাল থিওরি। আমরা সাধারণত জেনেই থাকি যে পিগমেন্টটা হচ্ছে ওয়াটার ইনসলিউবল, এবং পিগমেন্ট হচ্ছে ওয়াটার ইনসলিউবল, এবং এর ডাইমলিকুল সাইজ অনেক বড় হয়ে থাকে, এবং এরা সাধারণত টেক্সটাইল ম্যাটেরিয়ালের সাথে বন্ড ক্রিয়েশন করে না, কিন্তু এটা বিভিন্ন ধরনের বাইন্ডার অথবা ফিক্সিং কেমিক্যাল দিয়ে এটা ফাইবারের সাথে একটা লিঙ্কিং আপ অথবা লিঙ্কেজ করে থাকে। The fastness properties are good, but it depends on the longevity. Thank you. এটা হচ্ছে জাস্ট ফিজিকো কেমিক্যাল অ্যাসপেক্ট অফ ডাইংয়ের ক্ষেত্রে সাধারণত ডাই এবং ফাইবারের মধ্যে কী ধরনের ইন্টারাকশনটা হয়ে থাকে, ডাই মলিকুলগুলো সলিউশনে দেওয়ার পর কী ধরনের ডিফিউশন হয়, ডিফিউশন থেকে ফাইবারের সাথে কী ধরনের অ্যাট্রাকশন হয়, কী ধরনের পটেনশিয়াল এনার্জি ক্রিয়েট হয়, এবং পটেনশিয়াল এনার্জির মাধ্যমে ডাই মলিকুলগুলি কীভাবে সারফেসে আসতেছে, সারফেসের থেকে কীভাবে ফাইবারের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে, ডিফিউশন হচ্ছে, এবং ডিফিউশন হওয়ার পরে ডিফিউশন হতে গেলে সেখানে ক্রিস্টালাইন অ্যামরফাস রিজনের ফ্যাক্ট আছে, এবং ডাই মলিকুলগুলো ফাইবারের ভিতর যাওয়ার পর হচ্ছে মাইগ্রেশন হচ্ছে, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে, এবং ইউনিফর্মলি পুরো ফাইবারটা কালার্ড হচ্ছে ইউনিফর্মলি। তো এই বিষয়গুলি হচ্ছে আসলে ফিজিকো কেমিক্যাল অ্যাসপেক্ট অফ ডাইং প্রসেস। এই মানে এতক্ষণ যা পড়াইলাম এটার উপরে কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের? আচ্ছা, যদি না থাকে তোমরা একটু বাসায় স্টাডি করবে, স্টাডি করার পরে যদি এরকম হয় যে কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু না বোঝা থাকে, কারণ আমি খুব দ্রুত বলে গেছি, যদি এরকম হয় কোনো কিছু তোমাদের কাছে নতুন কোয়ারি থাকে অথবা না বোঝা থাকে তাহলে আমাকে বললে আমি নেক্সট ক্লাসে এটা আবার রিভিউ করব। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।